আমরা বলছি আজকে স্বপ্ন পূরণের দিন, মানে স্বপ্ন পূরণের দিন। একটা স্বপ্ন পূরণ হয়েছে, কলম্বোতে ইতিহাস গড়া হয়েছিল। টেস্ট সিরিজ জিতে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে, ইনফ্যাক্ট শ্রীলঙ্কার এগেইনস্টেই সিরিজ ড্র করার সৌভাগ্য হয়েছিল। আজকে যদি বাংলাদেশ দল জেতে তবে সিরিজটা হয়ে যাবে নিজেদের। হেরে গেলেও অবশ্য সমস্যা নেই, সিরিজটা হেরে বা সিরিজটা রেখে আসছে না বাংলাদেশ, এটা অন্ততপক্ষে আগে নিশ্চিত হয়ে গেছে। তৃতীয় ওয়ানডেতে এই মুহূর্তে সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে মুখোমুখি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। আমরা আজকে আলোচ্য বিষয় করেছি সেটিকেই, তৃতীয় ওয়ানডেটিকেই। আমি সামিউল টিটু আছি আপনাদের সঙ্গে জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমাদের সঙ্গে আছেন তিনজন অতিথি, আজকে পরিচয় করে দেই তাদের সঙ্গে। শুরুতেই জাভেদ ওমর বেলিম ভাই, সাবেক ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলের, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা মুশফিক আসার আগে, ঠিক আগে যাকে মুশফিক বলে চিনতাম, মুশফিকুর রহমান বাবু অলরাউন্ডার ছিলেন, দীর্ঘদিন খেলেছেন বাংলাদেশ দলে, আপনাকেও স্বাগত। এবং আমাদের দেশের প্রথম সেঞ্চুরিয়ান আন্তর্জাতিক ক্রিকেটে মেহরাব হোসেন অপি ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। দর্শক, আপনারা যদি চান, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটিতে টেলিফোন করে জানাতে পারেন আপনার প্রশ্ন কিংবা মতামত তৃতীয় ওয়ানডেটিকে ঘিরে। আমরা মূল আলোচনায় যেতে চাই, যেহেতু আজকে বাংলাদেশ দল আগে টস জিতে ফিল্ডিং নিয়েছে সেখানে, এবং এটা আসলে কতটুকু যৌক্তিক সিদ্ধান্ত ছিল। জাভেদ ওমর বেলিম, দেখেছি আমরা চড়াও হয়ে খেলেছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান এবং প্রেসার ফ্রি খেলেছেন। দেখেন, যদি মাশরাফির কথা শুনেন, ইজ দ্য রাইট ট্র্যাক। তার কনসেপ্ট ভেরি ক্লিয়ার মেসেজ দিয়েছিল সে, কে আমরা টস জিতে কেন ফিল্ডিং করছি। সে বলছে যে গত 2 দিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আবার তার সাথে আবার কিছু গ্রাস আছে, হয়তো সামাও আমরা 3টা ফাস্ট বলার নিয়ে খেলছি, ওই অ্যাডভান্টেজটা হয়তো নিতে চাই, সেই জন্য টসে নেওয়া। তারপরে অবশ্যই শ্রীলঙ্কাও মাথায় রাখতে হবে খেলতে আসছে। আপনি এভরিডে নট সানডে, ওরাও তো ভালো খেলবে, আমরাও ভালো খেলবো, আপ এন্ড ডাউন হবে। আমি মনে করি ডিসিশন যে কনসেপ্ট, মানে মাশরাফি যে মেসেজটা ক্লিয়ার দিয়েছে, হয়তো আমরা ওভাবে আমাদের টচের অ্যাডভান্টেজ নিতে পারিনি, হয়তো বা অ্যাডভান্টেজ পাইও না উইকেট থেকে, এখান থেকে বলা খুব মুশকিল। আমি মনে করি যেহেতু এন্ড অফ দ্য ডে কিন্তু টচ কারো কন্ট্রোলে না, আর জয়লাভ করে সিনিয়র প্লেয়ার হয়তো ডিসকাশন করে মাশরাফি এই ডিসিশন নিয়েছে, আর এন্ড অফ দ্য ডে ক্যাপ্টেনের ডিসিশনই রাইট ডিসিশন। খুব একটা ভালো অবস্থায় আসলে শুরুতে বাংলাদেশ দল ছিল না, এখন মোমেন্টামটা নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে। এদিকে জুনিয়র টাইগারদের অবস্থা আসলে খুব একটা ভালো না, চিটাগংয়ে তারা খেলছে শ্রীলঙ্কার সাথে আন্ডার 23 টিমটা, এবং সেইখানকার আসলে কি অবস্থা সেই বিষয়টি জানার জন্য আমরা যাবো। এখন চট্টগ্রামে আছেন রনি দত্ত সহকর্মী। কি অবস্থা চিটাগংয়ের? আমরা খেলার সবশেষ অবস্থাটা একটু দেখাবেন, মাঠের কি অবস্থা সেটিও আমরা জানতে চাই, রনি দত্ত। টিটু, এখন পর্যন্ত এখানে যে বাংলাদেশ ব্যাটিং করছে, বাংলাদেশের এখন সংগ্রহ 160 রানে 7 উইকেটে, এবং ওভার হচ্ছে 48 ওভার। তো আমি যদি আপনাকে একটু খেলা দেখানোর চেষ্টা করি, এখন হচ্ছে যে কি প্রায় শেষ মুহূর্তের যে খেলা, সেই খেলাটি চলছে। আর একটি বিষয় আপনাকে জানিয়ে দিই যে প্রথমে কিন্তু বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, কিন্তু এবং প্রথমে শুরুতেই তারা কিন্তু ব্যাটিং বিপর্যয়ে পড়ে। বিশেষ করে যে 7ম ওভারে যখন আসিতা ফার্নান্দো একে 3 বলে 3 জনকে, মুমিনুল, আফিফ, মুমিনুল এবং শান্তকে ফিরিয়ে দেন, অর্থাৎ হ্যাট্রিক করেন, এই টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিক। তখনই তো বাংলাদেশে ব্যাটিং বিপর্যয়ে পড়ে এবং চাপে পড়ে, এবং সেই চাপ থেকে কিন্তু এখনো বের হতে পারেনি। পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে নিয়মিত যে বিরতি, সেই বিরতিতেই কিন্তু উইকেটের পতন হয়েছে, যেটি ছিল যে সাইফ এবং অভিজ্ঞ নাসির যখন সর্বশেষ যে ভরসা ছিল, তাদেরকেও কিন্তু তুলে নিয়েছেন শ্রীলঙ্কান বোলাররা। বিশেষ করে নাসিরকে 38 রানে তুলে নেন ওয়ানিন্দু ডিসিলভা, এবং সাইফকে 32 রানে ফেরান অ্যাঞ্জেলো পেরেরা। তো এই ছিল এখানকার যে অবস্থা, যে এখন শেষ মুহূর্তে যে ব্যাটিং বাংলাদেশ, তারা কিন্তু এখন সেটি কাটিয়ে ওঠার জন্য সেটি চেষ্টা করছে, এবং একটি যতটুকু সম্ভব শ্রীলঙ্কাকে একটি বড় স্কোর হয়তো তারা দিতে পারবে না, কিন্তু একটি দিতে পারে। তাহলে বলাররা হয়তো এখানে কিছুটা সেখানে তাদের যে কৃতিত্ব রাখার যে সুযোগটা, সেই সুযোগটা হয়তো তারা সেখানে দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ সেমিফাইনালে যে এসে যে ফাইনালিস্ট হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নটা কিন্তু এখন অনেকটাই বাংলাদেশের হাতের বাইরে, এবং শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে শ্রীলঙ্কার হাতে এখনো বলা যাচ্ছে। আর এই পুরো ম্যাচের সার্বিক অবস্থা যদি বলা যায়, তাহলে বলতে হয় যে কি যারা তরুণ ক্রিকেটার, বিশেষ করে ইমার্জিং ক্রিকেটার যে তরুণরা রয়েছে, তারা কিন্তু সেই সফলতা দেখাতে পারেনি। তারা কক্সবাজারের মতো তারাও এখানে ব্যর্থতার পরিচয় রেখেছে, এবং একই সাথে অভিজ্ঞরাও কিন্তু এখানে তেমন ভালো পারফরমেন্স করতে পারেনি, যে কারণে ব্যাটিং বিপর্যয়ে আছে বাংলাদেশ। তো এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। টিটু, ধন্যবাদ আপনাকে রনি দত্ত। আমরা দেখলাম মোহাম্মদ সাইফুদ্দিনও ফিরে গেছে, অর্থাৎ নবম উইকেটের পতনটাও ঘটে গেছে, এবং সেখানে 200 রানের স্বপ্নটাও এখন অনেকটাই দূরের পথ। ধন্যবাদ আপনাকে।
দর্শক চিটাগং থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রনি দত্ত, জানাচ্ছিলেন ইমার্জিং কাপে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচের কথা। বাবু ভাই, আমরা কলম্বোর যে ম্যাচটি হচ্ছে সেটির দিকে আমরা একটু নজর দিতে চাই এখন আবারও, কারণ যেহেতু বলছিলাম যে জাভেদ ভাই বলছিলেন যে মাশরাফি যে কথা বলেছেন তার বিচারে তার কাছে যৌক্তিক মনে হয়েছিল, কিন্তু প্রথমে ব্যাট করে অপোনেন্টকে একটা লাগাম ছাড়া রানের সুযোগ দিয়ে দেওয়াটা কতটুকু চাপ পরের দিকে বয়ে আনে যখন আপনি প্রথমবারের মতো ইতিহাস গড়ার জন্য এবং সিরিজ জয়ের জন্য খেলছেন? না, আজকে আমার মনে হচ্ছে যে আসলে আমরা যেভাবে প্ল্যান করছিলাম বা চিন্তা করছিলাম বা যেভাবে ক্যাপ্টেন বললো যে আমরা সেই অনুযায়ী মানে বল করব, সেভাবে বল করতে পারিনি। ইভেন আপনি দেখবেন স্টার্টই খুবই মানে ভালো স্টার্ট ছিল না, যার জন্য রানটা বেশি হয়েছে। এবং এই ট্রু উইকেটে, যেখানে ব্যাটিং উইকেট, সেখানে ভালো বল না করলে পার পাওয়া বড় কঠিন। তো এইখানে এখন আবার আমরা কামব্যাক করতেছি, আবার রান রেটটা একটু কমে আসছে, 2 উইকেট পড়ে গেছে। সেদিক থেকে আমি বলবো দেখা যাক কত রান হওয়া যায়, কিন্তু আমি বলবো রান রেটটা খুব কমের মধ্যে না রাখলে যখন 300 350 হয়ে যাবে তখন এটা একটু প্রেশার। একটা বিষয় যে আমরা দেখেছি গতকালকে বাংলাদেশ দল অনুশীলন করেছে এবং গত কয়েকদিন ধরে বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখি যে বাংলাদেশ দল কিছু একটা করে দেখাতে চায়, সেরকম স্পিরিটটা তাদের মধ্যে, এবং শ্রীলঙ্কা কালকে অনুশীলনও করেনি, মনে হয়েছিল যে একটু রিল্যাক্সে তারা থাকতে চাচ্ছে। কিন্তু আজকে যখন আবার মাঠে নামলো শ্রীলঙ্কা, টোটালি বডি ল্যাঙ্গুয়েজই অন্যরকম, আগ্রাসনের একটা পুরোপুরি চেহারা তাদের মধ্যে দেখতে পাচ্ছি। তাদেরকে হঠাৎ এরকম দেখা কি আপনার কাছে এক্সপেক্টেডই ছিল যে শ্রীলঙ্কা আজকে ঠিক এমন রুদ্রমূর্তি নিয়ে নামতে পারে? অপি ভাই, আমার কাছে এক্সপেক্টেড ছিল এটাই, কারণ তারা কিন্তু প্রথম থেকেই কিন্তু এই সিরিজে পিছিয়ে আছে। তো দ্বিতীয় ওয়ানডেটা ওয়াশ আউট হয়ে যাওয়ার পর তারা কিন্তু 300 রানও তার বোর্ডে তুলেছিল। তো আমাদের মনে রাখা ভালো যে তাদের সানাত জয়সূর্যের একটা ক্লিপস দেখছিলাম, সেখানে কিন্তু তিনি বলেছেনও যে আমাদের জিততে হলে কিন্তু বোর্ডে কিন্তু রান দরকার, সেই রানটা আসছে না বিদায় কিন্তু শ্রীলঙ্কার দল কিন্তু পারফরমেন্স বাজে করছে। তো দ্বিতীয় ওয়ানডেতে যেহেতু তারা 300 রান করতে সমর্থন হয়েছে, তো তৃতীয় ওয়ানডেতে এসে যেহেতু সিরিজ নির্ধারণী একটা ম্যাচ, তো সেই ম্যাচে তারা অবশ্যই বডি ল্যাঙ্গুয়েজ এবং বোর্ডে বড় রান থাকবে সেরকম মনোভাব নিয়ে কিন্তু মাঠে নামবে, এটাই ছিল মানে দৃশ্যটা। তো ঠিক তাই সেই কাজ, সঠিক কাজটাই তারা করেছে এবং স্টিল এখনো কন্টিনিউ করে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে কথা আপনি প্রথমেই প্রশ্নটা ছুড়েছিলেন জাভেদ ওমর বেলিম এবং মুশফিকুর বাবুর কাছে, যে টস জেতাটা, আমি একটু দ্বিমত পোষণ করবো। আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা সিরিজ নির্ধারণী ম্যাচে এসে আমরা প্রেশারটা মনে হয় নিজেরাই নিয়ে ফেলেছি। টসে জেতার পরেও প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত আমার কাছে মনে হয় না যে সঠিক সিদ্ধান্ত। উচিত ছিল যে যেহেতু প্রথম ম্যাচে আমরা 300 রান করতে পেরেছি, তো সিরিজ নির্ধারণী ম্যাচে এরকম ব্যাটিং নেওয়াটাই আমার কাছে মনে হচ্ছিল যে যুক্তিকতা আছে। এবং ভালো ক্যাপ্টেন্সি পরিচয় দিয়েছেন কিনা সেক্ষেত্রে জাভেদ ভাই? যেমন দুইটা কারণ আছে আজকে শ্রীলঙ্কা যেভাবে কামব্যাক করছে, অলওয়েজ প্রফেশনালের জায়গায় আপনার মাথায় রাখতে হবে কি আপনার যে কোনো দলের এই টাইপের যখন হেরে যায় তারা কিন্তু খুব স্ট্রংলি কামব্যাক করে, যেটা শ্রীলঙ্কার প্লাস পয়েন্ট হয়ে গেল। যেটা বৃষ্টি, তারা কিন্তু তাদের স্ট্রাগলিং করছে, অপি বললো তাদের ব্যাটিং এর জায়গায় স্ট্রাগলিং করেছিল ফার্স্ট ম্যাচে, ওই জায়গায় তারা ব্যাটিং করে ফেলেছে। থার্ড ওয়ানডের আগে পুরোপুরি ব্যাটিং পেয়েছে, প্র্যাকটিসটা একদম পুরো মানে টপ প্র্যাকটিস হয়েছে। এই কল এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে তারা ব্যাটিং প্র্যাকটিস করে। দ্বিতীয় হচ্ছে আরেকটা হতে পারে, অপি আমি জানি না, অপির জায়গায় অপি রাইট আছে যে ওই যে ক্যাপ্টেন করতো, কিন্তু আমার কাছে মনে হয়েছে হয়তো এটা একটা বড় ডিসিশন। আর বড় কারণ হচ্ছে 2 দিন বৃষ্টি সকালে খেলা, আজকে ডে নাইট হতো তাহলে আমি হয়তো মনে করতাম কি না, যদি এটা রোদ পাচ্ছে, বৃষ্টি সারাদিনই রোদ পেয়ে তারপর উইকেট খেলছে। কিন্তু এই দুইটা কারণ হতে পারে, একটা হচ্ছে গত 2 দিন বৃষ্টি সাইক্লোনিক এফেক্ট করে, কে ময়েশ্চার থাকবে, ড্যাম থাকবে, আর আরেকটা কারণ হচ্ছে যে সকালের খেলা, এই জন্য তো এই ডিসিশন। তবে যেটি হয়েছে যে মাশরাফি যেটি ভেবেছিলেন যে ডিসিশনটা, সেই কথা মাথায় রেখে আপনার কথা, কিন্তু খেলাটা 9টায় শুরু হয়নি, 10:30টায় শুরু হয়েছে। এটা একটা বড় বিষয় যে 10টা হোক, কিন্তু আমরা সবসময় দেখবেন যে সকালের খেলা আপনার 10টা হোক আর 11টা হোক, মসজিদটা কিন্তু 5 থেকে 10 থাকে। আমরা ওই জায়গায় বল করতে পারিনি। আসল কথা হলো যে আমরা জায়গায় বল করতে পারিনি। আমরা স্টার্ট থেকে শুরু করবো, আমরা ডাউন দ্য লেগ হয়তো টার্গেটে ছিল কিনা যে পায়ে বল করা, কিন্তু আমার মনে হয় যে লাইনটা খুব 6 ওভারের মধ্যেই 2 উদ্বোধনী বোলার নিজেরা সরিয়ে নিয়েছেন নিজেদেরকে, মাশরাফি নিজেও সরে গেছেন মিরাজকে দিয়ে। এই বোলিং চেঞ্জটা কিন্তু পরে দেখা যায় মোমেন্টামটা আবার ফিরিয়ে দিয়েছে। তো ক্যাপ্টেন্সিটাও কি ভালো হয়েছে কিনা পরে দেখা গেছে? না, ক্যাপ্টেন্সি তো অবশ্যই, মানে আমি বলবো যে সবসময় ও সামনে থেকেই আপনার একটা নেতৃত্ব দেয়, ও সিচুয়েশন বুঝেই ক্যাপ্টেন্সি করে এবং খুব ভালো। আমরা সবসময় তাকে তার পক্ষেই থাকি যে হ্যাঁ সে ভালো ক্যাপ্টেন্সি করে। হ্যাঁ অবশ্যই আপনার যখনই আপনার প্রথমে আপনার নিজেকে কাজ করতে পারবেন তখন আগে ভ্যারিয়েশন আনতেই হয়। সেক্ষেত্রে তো মিরাজ ভালো চয়েস ছিল, কারণ দুইটাই লেফটি আমাদের ব্যাটিং করছিল তাদের, সেক্ষেত্রে তো একটা গুড কামব্যাক এবং ভালো উইকেট পেয়েছে। এবং রান এখনো দেখছি 150 হয়নি, 25 ওভারের
খেলাও প্রায় অলমোস্ট শেষ হয়ে গেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কা এখন রিদমটা ফিরে পেতে সমস্যাই হচ্ছে। আপনি কি আশা করেন মেহরাব হোসেন আপনি ঠিক কোথায় গিয়ে শ্রীলঙ্কাকে যদি মানে কোন রানের মধ্যে রাখতে পারলে বাংলাদেশ দলের জন্য সেটা চেইজেবল হতে পারে? অফকোর্স আমি অবশ্যই চাইবো যে 260-এর ঊর্ধ্বে যাতে শ্রীলঙ্কার ইনিংসটা না যায়, তাহলে বাংলাদেশের জন্য আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানদের জন্য কমফোর্টেবল একটা জোন হবে যেটা কিনা আমরা রিচ করতে পারবো ভেরি ইজিলি। আর যদি লাস্ট ওডিআই যেটা আমরা ওয়াস্ট আউট হয়ে গেছে যদি 300 ঊর্ধ্ব রান হয়ে যায়, ডেফিনেটলি এটা বাংলাদেশের জন্য একটা বিরাট বড় প্রেশার। কারণ আমরা কিন্তু খুব কম সময় কিন্তু আমরা কিন্তু 300 ঊর্ধ্ব রান করে কিন্তু আমরা আমাদের ইতিহাসটাই বলে যে আমরা চেস করে কিন্তু জিততে পেরেছি। যদিও আমরা এর আগে 322 রান কিন্তু চেস করে জিতেছিলাম নিউজিল্যান্ডের মাটিতে, সেটা স্কটল্যান্ডের এগেনস্টে, সেটা ওয়ার্ল্ড কাপের ম্যাচে অবশ্য। তো এরকম কিন্তু খুব ইতিহাসে আমাদের খুব কমই বলে যে আমরা 300 ঊর্ধ্ব রান এরকম চেস করে জিতেছি। তো সেক্ষেত্রে আমি বলছি যে 260-এর ভিতরে যদি রাখতে পারি হয়তো আমাদের ব্যাটসম্যানদের জন্য একটা কমফোর্টেবল জোন হবে ব্রিজ করার জন্য। বাবাই আর্লি স্টার্ট যদি এরকম এক্সপ্লোসিভ হয় থারাঙ্গা এবং গুনাথিলাকে যেটা দিয়েছেন, আমরা দেখতাম যে এরকম হলে একটা সময় আমরা ক্র্যাক হয়ে যেতাম এবং সেক্ষেত্রে অবধারিতভাবে একটা দলের 350। আপনার মধ্যে সেই বিলিফ কি ছিল কিনা যে মিরাজ, সাকিব পরবর্তীতে এরা এসে কন্ট্রোলে নিয়ে আসবে যেটা এখন হচ্ছে? অবশ্যই সবসময় একরকম যায় না। আপনি দেখেন প্রথমে খুব ভালো খেলেছে, হয়তো তারা একটু ভালো খেলে হয়তো আরো বেশি আমাদের ড্যামেজ হতে পারতো। সেক্ষেত্রে তো তারা খুব ভালো, আমরা কাম ব্যাক করেছি। সাকিব মিরাজ যা বল করছে এখন তো তাও খুব একটা ভালো অ্যাভারেজে চলে আসছে। তো এটা থেকে 280 বা 260-এর মধ্যেও এখন যদি আর একটু ভালো বল করতো, 2টা উইকেট পড়ে যায়, তাহলে কিন্তু তারা আমরা একদম খেলা নিয়ে নিতে পারবো। ডেফিনেটলি আমরা আরো আলোচনা করবো। একটা টেলিফোন কল নিয়ে নিতে চাই, একজন দর্শক আমাদের সঙ্গে আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি ঢাকা থেকে বলছি, টিপু। জি টিপু ভাই বলুন। আমাদের সঙ্গে 3 জন সাবেক ক্রিকেটার আছেন আজকে। হ্যাঁ, 3 ভাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাথে আমাদের 2 ঢাকার ভাই আছে, এটাও বিশাল ব্যাপার। আসসালামু আলাইকুম। আসলে প্রশ্ন করার তো কিছু নেই, তারপরে বলি যে টস হারলাম বা টস জিতলাম, এটা একটা ভাগ্যের ব্যাপার। আজকে তো টস জিতে গেলাম, তাই না, অনেকদিন পর। এখন যে ওদের ওয়েদারটা যা দেখলাম, আমরা দেখতে পাচ্ছি যে এখন রান চেস করাটা তো বিশাল ব্যাপার হয়ে দাঁড়াবে, যে রানই করে ওরা। আর আমাদের যেহেতু হারাবার কিছু ছিল না, তাই না, আমরা যদি প্রথমে ব্যাট করতাম, আমরা যে রানটাই করতাম, আমার মনে তাদের জন্য একটা প্রবলেম ছিল। এখন রান চেস করা কিন্তু বিশাল ব্যাপার এই ওয়েদারে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনার মতামতের জন্য, ধন্যবাদ। এবং জাভেদ ভাই, যেটি হচ্ছে আপনি এসএসসি তে এর আগেও খেলেছেন সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে, কত রান এখন তারা করবে সেই পেছনে তাকিয়ে লাভ নেই যে টস জিতে আপনি কি করেছেন। এটা সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে চেইজেবল কিনা, যেরকম একটা সংগ্রহ শ্রীলঙ্কা করুক, আপনার এক্সপিরিয়েন্স কি বলে? দেখেন যে কোনো ওভার 300 আপনি, যেহেতু আজকে আমরা এত ইজিলি কেন বলছি যে 300 হলেও চেস করা সম্ভব, যেহেতু টি20 ফর্মেট আসার পর। তাই যদি কোনো কারণে শ্রীলঙ্কা 280 বা 290 করে, আমি মনে করি এটা অনেক ভালো স্কোর। কিন্তু মানে অসম্ভব না, 300 চেস করা অসম্ভব না, কিন্তু ইটস নট ইজি, ভেরি ভেরি টাফ। এটা সবচেয়ে ডিপেন্ড করবে যে আমরা যদি 280, 290 বা 300-এর কাছাকাছি হয় বা 300 প্লাস। দিনের পরের অংশটা এসএসসির উইকেটটা কেমন থাকে? না অ্যাবসলিউটলি, আমি বোধহয় প্রথমবার একবার যে ব্যাটিং করেছিলাম সকালে করেছিলাম, একবার বিকালে এগেইনস্ট পাকিস্তান, তো সেম উইকেট থাকে। আমি হংকং এর সাথে বাবু ছিল আর এগেইনস্ট পাকিস্তান আমাদের ভালো একটা মেমোরি করেছিলাম। হ্যাঁ, তো ওইটাই আমি ছিলাম, বাবু ছিল। তো ওইটাই বলছি আমি, আমাদের ইম্পর্টেন্ট হবে কি আমরা স্টার্টটা তখন কেমন করি। আপনি যখনই কোনো এই ফরম্যাটে যখন বড় চেস করবেন, যদি আপনার স্টার্টটা ভালো হয়ে যায়, লুজ অফ 1 উইকেট, তাহলে আমি মনে করি একটু ইজি হয়ে যায়। কেন? ওই যে যদি এই ফরম্যাট আপনার অলওয়েজ ক্লোজ ম্যাচ গিয়ে 8-9 নেওয়া সম্ভব হয়, কিন্তু প্রথম দিকে আপনি যখন ব্যাকফুটে চলে যান কন্টিনিউ 8 নেওয়া করা সম্ভব না। তো ওই জন্য যদি আমরা ওরা 280 বা 290 বা 100 200 300 যদি করে, যদি আমরা ফ্লাইং স্টার্ট করে আবার যদি নর্মাল ক্রিকেট খেলে, আবার মাঝখানে আপনি জানেন আমাদের যারা প্লেয়ার সবগুলা স্ট্রোক খেলা পছন্দ করে, গ্রাফ খেলা পছন্দ করে। তো ওই জন্য আমি একটু মানে ভালো আশাবাদী, কিন্তু ওইটা আপনার পরের অংশ। আপনি এখন ম্যাক্সিমাম আপনি এখানে যত আমরা কমে ওদেরকে রাখতে পারি, ওটাই আমাদের প্লাস পয়েন্ট হবে। তারপর আমরা চিন্তা করবো, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট হবে যদি এত বড় রান আমরা স্টার্টটা কেমন করি, স্পেশালি তামিম, শম্ভু আর নাম্বার 3 ব্যাটসম্যান ভালো স্টার্ট করে দিয়ে দেয়, তাহলে আমি মনে করি সম্ভব। ডেফিনেটলি। এবং টপ অর্ডারের কাছ থেকে বেশি দায়িত্বশীলতা চান জাভেদ ওমর বেলিম। বাবু ভাই, অভি ভাই, আমরা একটা ছোট বিরতিতে যাব। দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না আশা করি। আবারও স্বাগত জানাচ্ছি জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমি সামিউল টিটু আছি আপনাদের সঙ্গে। আমরা কথা বলছি আজকে শ্রীলঙ্কা বাংলাদেশ তৃতীয় ওয়ানডে নিয়ে। আমাদের সঙ্গে আছেন জাভেদ ওমর বেলিম, সাবেক ক্রিকেটার, আছেন মুশফিকুর রহমান বাবু এবং আছেন মেহরাব হোসেন
অপি, আমরা আলোচনা করছি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এই ম্যাচটি নিয়ে, যেহেতু বিরতিতে যাওয়ার আগে কথা হচ্ছিল দলের মানে স্ট্র্যাটেজি নিয়ে, আসলে কি ধরনের কৌশল অবলম্বন করা। বাবুবের কাছে আমি একটু জানতে চাইবো যে এইমাত্র দিনেশ চান্দিমাল ফিরে গেলেন, চান্দিমাল ভালো ফর্মে আছেন, রান করছেন তিনি, তার এই ফিরে যাওয়াটা রান আউটে এবং ভেরি ক্লোজ একটা ডিসিশন ছিল এবং শেষ মুহূর্তে আম্পায়ার বেনিফিট অফ ডাউটের পথে হাঁটেননি, আউট দিয়ে দিলেন। সেক্ষেত্রে চান্দিমালকে ফিরিয়ে দেওয়াটা এখন কি বলা যায় যে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশ দলের হাতেই আছে? অলমোস্ট এই জন্য বলবো যে চান্দিমাল খুব ভালো ফর্মে আছে। দেখেন আপনি টেস্টে রান করছে, ওয়ানডেতে রান করছে এবং ও ম্যাচটাকে নিজের গ্রিপে নেওয়ার জন্য সবসময় একটা অ্যাটাকিং ভালো প্লেয়ার এবং অভিজ্ঞ প্লেয়ার। সেক্ষেত্রে এটা আমাদের খুবই একটা ভালো দিক যে আমরা সে একটু ক্যাজুয়াল ছিল যার জন্য রান আউটটা হয়ে গেছে, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। এখন তো খেলা অনেক আমাদের অলমোস্ট বল গ্রিপে, এখন যদি ভালো বল করতে পারে আর একটা দুইটা উইকেট ফেলতে পারে তাহলে পুরোটাই আমাদের খেলা আমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে। রাইট, এবং আজকে সেকুকে প্রসন্ন দলের সঙ্গে যোগ হয়েছেন, ভালো কিছু পিঞ্চ হিটার আছেন তাদের দলে, আসলে গুণারাত্নে আছেন, সেক্ষেত্রে হিট করতে পারেন সিরিভার্ধনে, থিসারা পেরেরা এবং সেকুকে প্রসন্ন দেখেছেন বিপিএল এ ভালোই স্ম্যাশ করে। কিন্তু বোলাররা যেভাবে কামব্যাক করেছে দেখছি, মোস্তাফিজের প্রথম স্পেল এক্সপেন্সিভ ছিল, মাশরাফির, ইভেন তাসকিনেরও, তারা সবাই যেভাবে কামব্যাক করেছে, আপনি কি বোলারদের উপরে ট্রাস্ট রাখতে চান কিনা যে তারা যেভাবে কামব্যাক করেছে এবং এই মোমেন্টামটাই রাখবে? আমি আশাবাদী। আর যে ধরনের উইকেট আমরা সকাল থেকেই দেখলাম যে এখানে কিন্তু পেস বোলারদের জন্য কিন্তু আমরা যেরকম ময়েশ্চার একটা আশা করেছিলাম যে সকালে থাকবে, সেরকম কিন্তু ছিল না, বরঞ্চ পেস বোলার এখান থেকে কোনো বাড়তি কোনো সুবিধাই কিন্তু আদায় করে নিতে পারেননি এখন পর্যন্ত। তো আমি সেক্ষেত্রে বলবো যে স্পিনারদের উপর একটা বিরাট একটা দায়িত্ব থাকবে এবং বাংলাদেশের স্পিনার আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কার স্পিনারের থেকে যথেষ্ট ভালো স্পিন বোলিং ডিপার্টমেন্ট আমাদের এখন দরকার হলো সাকিবের। আমরা কিন্তু সবসময় কিন্তু দেখেছি সাকিব রাইট টাইমের ক্লিক করেছেন। তো আজকে আমি অবশ্যই চাইবো যে মিরাজের পাশাপাশি, মিরাজ যদিও কিনা ইয়াংস্টার এবং প্রতিটি ম্যাচে কিন্তু তিনি উইকেট পাচ্ছেন, আমি চাইবো অবশ্যই যে সাকিব রাইট টাইমে রাইট ক্লিকটাই করুক এবং আজকে ম্যাচে তিনি একটা বড় একটি ভূমিকা রাখবেন বল হাতে। আমি সেটাই চাইবো, যেহেতু উইকেট আমরা দেখতে পাচ্ছি যে যেটা স্লো বল করছেন সেটাই কিন্তু টার্ন পাচ্ছেন। তো সেদিক থেকে আমি অবশ্যই আশাবাদী যে স্পিনারদেরকে নিয়ে বাংলাদেশ ভালো করবে। রাইট, এবং আপনি সাকিবের এক্সপিরিয়েন্সের উপরে বড় একটা আস্থাই আপনার, সেটি আপনার কথাতেই প্রতীয়মান। তবে একটা নাম না বললেই না, মেহেদী হাসান মিরাজ, তিনি প্রথম ব্রেক থ্রুটা এনে দিলেন এবং তাকে কেন্দ্র করেই কিন্তু বাংলাদেশ দলের বোলিংটা এই মুহূর্তে আবর্তিত হচ্ছে। আমরা দেখে থাকি যে কখনো কখনো ইম্প্যাক্টফুল বোলার্স কিন্তু বাংলাদেশ দলে রিসেন্টলি আমরা যদি দেখি, মোস্তাফিজকে ঘিরে যেমন বাকি বোলাররা ভেরি এনকারেজড হয়েছেন, এই বোলিং অ্যাটাকে আমরা দেখতে পাচ্ছি মিরাজের উপরে খুব বেশি পরিমাণে তাকে কেন্দ্র করেই কিন্তু ভরসার জায়গাটা আবর্তিত হচ্ছে বাংলাদেশ দলের। আপনার কাছে কি মনে হচ্ছে যে মিরাজ কি সত্যিই খুব ইম্প্যাক্টফুল বোলিং লাইন আপে? দেখেন সাম্প্রতিক যে পারফরমেন্স, অবশ্যই ডেফিনেটলি আপনার টেস্ট ম্যাচ বলেন, ওডিআই বলেন, ও যেভাবে দলে আসছে, বরাবরই কিন্তু আমরা একটু সমালোচনাই করি যখন নতুন প্লেয়ারকে এবার সুযোগ দেওয়া হয়, কিন্তু মিরাজের ক্ষেত্রে সে সমালোচনা হয়নি কেন? সে আন্ডার 19-এ ফুল এস্টাবলিশড হয়ে কিন্তু হয়তো এই দলে খেলে না, এই দলের কিছু ট্যুর করেছে কিন্তু বাংলাদেশের জায়গা হয়েছে। আসার পর এত বড় একটা ইভেন্ট ছিল এগেনস্ট ইংল্যান্ডে, সে যেভাবে পারফর্ম করেছে, ওই কনফিডেন্সটা সে ট্রান্সফার করেছে ওয়ানডেতে। বেসিক্যালি কিন্তু আমরা বরাবরই সে কিন্তু ব্যাটসম্যান হিসেবে বোলার, কিন্তু আগে ব্যাটসম্যান তারপর বোলার, কিন্তু বাংলাদেশে এস্টাবলিশ হয়েছে বোলার, পরে সে ব্যাটসম্যান এস্টাবলিশড হয়েছে। তাহলে আমি মনে করি এটা একটা বড় কারণ, কারণ আমরা কিন্তু একটা জায়গায় আমাদের বাংলাদেশ টিম ল্যাকিং আফটার মুস্তাফিজ বলেন বা আলামিন, পেস বলার ডিপার্টমেন্ট কিন্তু আমরা গত 2 বছর ভালো ইমপ্রুভ করেছি, কিন্তু আমাদের স্পিনের জায়গাটা আমরা বরাবরই ডিপেন্ড থাকতাম রাজ্জাক, সাকিব এদের উপর। যেহেতু আমাদের একটা ভালো একটা, নো ডাউট মাহমুদুল্লাহ কিছু কিছু অফ স্পিন করেছে, কিন্তু একটা এস্টাবলিশড অফ স্পিনার খুব দরকার ছিল। কেন? এটা বড় কারণ ছিল প্রতিটা দেশেই কিন্তু আপনার 4টা-5টা করে লেফটি থাকে, তো ওইটা একটা বড় কারণ। যেমন মিরাজ নিজেকে এস্টাবলিশ করেছে, বেশি প্লাস পয়েন্ট হয়েছে বাংলাদেশ ক্রিকেটের জন্য, বাংলাদেশ পারফরমেন্স জন্য। কেন? ভ্যারাইটিস অফ একটা ব্যাটসম্যান যখন কন্টিনিউ একটাই পেস বল খেলে ইজি হয়ে যায়, তখন চেঞ্জ অফ পেস করে, যেটা মুস্তাফিজ এসে পুরো আমাদের পেস বলিং ইউনিটকে চেঞ্জ করলো। সে আমার বিশ্বাস এটা আর্লিয়ার বলার হবে, কিন্তু যদি মিরাজ যদি এভাবে পারফর্ম করে, আমি মনে করি বাংলাদেশের জন্য লাভবান, ওর জন্য লাভবান, ওয়ার্ল্ড ক্রিকেট একটা বার্তা দেওয়ার সম্ভাবনা। কেন? ইজ ভেরি গুড অলরাউন্ডার উইথ ফিল্ডিং। অবশ্যই। এবং আপনার কাছে কি মনে হচ্ছে মুশফিক বাবু যে এই মিরাজের ইম্প্যাক্ট? হ্যাঁ, দেখেন ও কিন্তু আন্ডার 19 টিমের ক্যাপ্টেন ছিল এবং আমরা অলমোস্ট চ্যাম্পিয়ন হতে রান আপ হয়েছি আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে, এবং তার ভূমিকা এবং সে যেমন ব্যাটিং করছে তখন বোলিং এর থেকে তার ব্যাটিংটা বেশি ভালো ছিল, কিন্তু আমরা যখন ন্যাশনাল টিমে দেখেছি সে পারফর্ম করেছে যে বোলার হিসেবে এবং আস্তে আস্তে সে ব্যাটসম্যান হিসেবে খুবই প্রমিজিং। আমি তাকে কাছ থেকে দেখা হয়েছে আমার, কারণ ওই আন্ডার 19 টিমের সাথে আমি কিছু কাজ করেছি, ম্যাচ রেফারি ছিলাম, ওই ম্যাচের সাথে আমি ছিলাম, তারপরে আমি বিসিএল ম্যানেজার ছিলাম, সেই ক্ষেত্রে আমি কিছু দেখেছি। তো ট্রেমেন্ডাস পারফরমেন্স, আমার মনে হয় এটা বাংলাদেশের জন্য খুবই একটা বড় পাওয়া, যেটা সে যদি আরো নিজেকে ইমপ্রুভ করতে পারে
অনেক ভালো কিছু অলওয়েজ কিন টু ইমপ্রুভ, মানে আগ্রহটা প্রচুর বেশি পরিমাণে, মাঠের মধ্যে বল না পারলে ফিল্ডিং এ কিছু একটা করে দিতে চায়। কিছু করে দেখেন বাংলাদেশে কিন্তু অলরাউন্ডারের অভাব এখনো আছে, সুইমিং অলরাউন্ডার, সেখানে স্পিন অলরাউন্ডার যদি দুইটা আমরা একটু পেয়ে যাই তাহলে তো অনেক ভালো হবে ডেফিনেটলি। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার প্লেতে একটা পরিবর্তন এসেছে। আগে আমরা দেখতাম যে বোলিং পাওয়ার প্লে থাকতো, ব্যাটিং পাওয়ার প্লে থাকতো, শেষ দিকে প্রতিপক্ষ দলগুলো বাংলাদেশের কাছ থেকে ম্যাচটা টেনে নিয়ে চলে যেত, সেটাকে ব্যবহার করে বেশিরভাগ। এবং এখন দেখতে পাচ্ছি যে আউটসাইড অফ দ্য সার্কেল দুজন ফিল্ডার বেশি থাকছেন শেষ 10 ওভারে, এবং মিডল স্টেজেও 4 জন ফিল্ডার বাইরে থাকছেন। সেটা কি মনে হয় কিনা যে এই পরিবর্তিত নিয়মটা বাংলাদেশের ক্ষেত্রে অনেকটা ইতিবাচক হয়েছে এবং সেটার ইম্প্যাক্টও দেখছেন আপনি? আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে আমরা যেরকম ক্রিকেট খেলছি বা দলটা যেরকম ভাবে গঠন করা আছে, ইম্প্যাক্টটা যথেষ্ট ভালো হয়েছে। আমরা যদি পিছনে ফিরে তাকিয়ে যদি আমরা একটি বছর আগেও যদি ফিরে যাই, আমার কাছে মনে হয় যে আমরা পাওয়ার প্লেটা খুব একটা বেশি কাজে লাগাতে পারছিলাম না, লাস্ট পাওয়ার প্লেটা বিশেষ করে। তখন কিন্তু আমরা পাওয়ার প্লেতে যাওয়ার আগেই কিন্তু আমরা অতিরিক্ত মাত্রায় উইকেট হারিয়ে ফেলেছি, এবং যখন পাওয়ার প্লেতে যেতাম তখন দেখা যেত যে 7 নম্বর এবং 8 নম্বর ব্যাটসম্যান ব্যাট করছে। তো সেটা বাংলাদেশের জন্য সবসময় কোনো ইতিবাচক দিক, ভালো কিছু নিয়ে আসেনি ফলাফল। তো সেদিক থেকে আমি বলবো যে বাংলাদেশ এখন সেখানে 40 ওভারে যখন হয় তখন বাংলাদেশ কিন্তু হাতে কিন্তু তখন দেখা যায় যে 5টি উইকেট হাতে আছে, যেটা বাংলাদেশের জন্য খুবই পজিটিভ সাইন, এবং বাংলাদেশ এটা ভালো করছে। আবার যদি বোলিং এর ক্ষেত্রে যদি আমরা যাই, বোলিংয়েও কিন্তু আমরা যখন লাস্ট 10 ওভারে যখন পাওয়ার প্লেটা আসে তখন কিন্তু আমরা কিন্তু আমাদের বোলারদের দেখতাম কিন্তু একটু লাগাম ছাড়া, ঠিক বলবো না, রাইট চ্যানেলে বল করাটা ছিল মানে সঠিক মানে ডিসিশন, কিন্তু সেটা করতে পারছিল না। আমার কাছে মনে হয় যে সেখান থেকেও এখন আমরা বেরিয়ে আসতে পেরেছি, এবং আমাদের বোলাররা এখন রাইট চ্যানেলে বল করতে পারছেন। ইভেন সিম বোলার যারা আছেন তারা বল রাইট জায়গায় চ্যানেলে করতে পারছেন, এবং স্পিন বোলার যারা আছেন তারা বরঞ্চ পেস বোলারের থেকেও ভালো অবস্থান করছেন আপনার বোলিং পাওয়ার প্লেতে। এবং বাংলাদেশে ইতিবাচকভাবে সেই জিনিসটা ব্যবহার করছে, যেটা হচ্ছে সবচেয়ে মানে আনন্দের বিষয়। এবং বাবু ভাই, আপনি সিম বোলার ছিলেন, স্বাভাবিকভাবে জানেন যে কাটার দেওয়ার বিষয়টি, মুস্তাফিজের যে কাটারগুলো আমরা দেখতে পাচ্ছি অনেকটাই প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে এই সফরে শ্রীলঙ্কানদের জন্য। খুব বেশি হোমওয়ার্ক করে তারা নেমেছে কিনা প্রথম স্পেলে, নাকি একটা বোলারকে টার্গেট করে অপোনেন্ট সবসময় চায় যে নিজেদের প্ল্যানটা করতে, যাতে বাকিদের উপরে সেটার একটা প্রভাব থাকে? বিষয়টা কি এরকম নয়? না, আসলে দেখেন মুস্তাফিজকে আমরা হয়তো আপনার ইনজুরি, সে ওইরকম বল করতে পারছে না, বা সে ওই রিদমটা এখনো পাচ্ছে না, বা কাটা যেখানে করতে এসেছে সেটা ঠিক জায়গায় পড়ছে না। তো ইটস এ টাইম বিন, এটা হয়তো সময় লাগলে আবার ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে আবার মাশরাফি বা তাসকিন ভালো বল করতেছে, আমাদের মিরাজ সাকিব ভালো বল করছে। তো এটা একটা কম্বিনেশন, কখনো কখনো একটা বোলার অফ ফর্ম যেতে পারে, বা ইনজুরির জন্য যে ইনজুরি থেকে উঠলেই সে তার রিদম ফিরে পেতে একটু সময় লাগে। সেক্ষেত্রে বলবো আমি সে অনুযায়ী অনেক বেশি খারাপ করছে না। দেন ফার্স্ট ম্যাচে সে 3টা উইকেট পেয়েছে, পরের ম্যাচে একটু খারাপ করছে, লাস্ট ম্যাচে হয়তো এখন ফার্স্টে খারাপ করছে, কিন্তু এখন আবার হয়তো কামব্যাক করার সুযোগ আছে। এবং প্রথম স্পেলের তুলনায় পরের স্পেলটাতে চমৎকার বোলিং করেছেন, সব মিলিয়ে 6 ওভারে 31 রান দিয়ে কোনো উইকেট নাই। আপনার কাছে কি মনে হয়েছিল যে এরকম একটা স্টেজের ভিতর দিয়ে মুস্তাফিজকে যেতেই হতো একটা না একটা সময়? তা তো অবশ্যই, আপনার যতই ওয়ার্ল্ডের গ্রেট বলার বলেন, গ্রেট ব্যাটসম্যান বলেন, একটা খারাপ সময় আসেই। কিন্তু আমি বলবো না যে মুস্তাফিজের খারাপ সময়, বোলিং দেখেন খারাপ না, যেটা বাবু বললো ইটস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, স্পেশালি পেস বলার যখন একটা ইনজুরি থেকে উঠে আসে, ইট নট ইজি। এত বড় একটা অপারেশনের পরে আমি মনে করি ওকে আরো একটু সময় লাগবে, কেন ব্যাটসম্যান হয় কি একটু মানে সব মাসেল কাজ করে না, কিন্তু পেস বলার যখন একটা পেস বোলিং করে, মানে একদম পায়ের নখ থেকে শুরু করে একদম টপ পর্যন্ত, ওই জন্য ইটস নট ইজি। আমি ওকে রিদম পেতে আরেকটু সময় লাগবে, আরো ম্যাচ প্র্যাকটিস কিছু লাগবে। আমার বিশ্বাস ও যে টাইপের বোলিং করে, যে টাইপের চেঞ্জ অফ পেস করে, সেম অ্যাকশনেই। আর ওর যে স্লোয়ারটা, যেটা সবাই স্লোয়ার ভেরি ডেঞ্জারাস, কিন্তু ওরটা আরো এফেক্ট হয়, কেন ওরটা এক্সট্রা বাউন্স হয় স্লোয়ারটা। আমি মনে করি রিদমে এসে পড়লে তার আবার তার নিজেরও কনফিডেন্স হবে, সে হয়তো একটু ব্যাকআপ মাইন্ড, সে পুরোপুরি ফিট বলে সে খেলছে। ইন্টারন্যাশনালে কোনো শর্টকাট রাস্তা নেই, ছোট একটা নেগলস হলেও আপনি খেলতে পারবেন না। আমার বিশ্বাস তার অজান্তে হয়তো একটু ইঞ্জুরিটা একটু ভুগাচ্ছে, বা তার রিদম পাতে অসুবিধা হচ্ছে, সে যখন আবার পাবে, আবার তার অজান্তে হোক বা জানতে হোক কনফিডেন্সটা আসলেই সে অটোমেটিক আবার বাংলাদেশকে বেস্ট ওই টাইপের সার্ভিস দিবে ডেফিনেটলি। এবং আমরা দেখতে পাচ্ছি যে সময়ের সাথে সাথে উইকেটটাও কিছুটা স্লো হয়েও আসতে শুরু করেছে, যে বল সকাল দিকে নতুন বল যেভাবে ব্যাটে আসছিল, এখন অনেকটাই স্ট্রাগল করছেন ব্যাটসম্যানরা। এবং আপনি স্বাভাবিকভাবেই বাংলাদেশ যখন যে রানই শ্রীলঙ্কা করুক সেটি মানে চেস করতে যাবে, আপনার পরামর্শ কি থাকবে মেহরাব হোসেন আপনি? আপনি কোচ থাকলে স্ট্র্যাটেজিটা কি থাকতো? ওপেনারদের কাছ থেকেই বা কি চাইতেন? অবশ্যই আমি চাইবো প্রথম পাওয়ার প্লেটা বাংলাদেশ কাজে লাগাক, এবং যত কম সংখ্যক উইকেট হারানো যায় প্রথম পাওয়ার প্লেতে, আমার কাছে মনে হয় সেটাই বাংলাদেশের জন্য সঠিক সিদ্ধান্ত হবে। এবং পরবর্তী ব্যাটসম্যান যারা আছেন, পরের পাওয়ার প্লেগুলোকে নিয়ে মানে মাথা না ঘামিয়ে বরঞ্চ উইকেটের ধরন অনুযায়ী আমার কাছে মনে হয় যদি
গ্রাফটিংটা যদি ওভার প্রতি 4-5 করে রানে যদি নিতে পারে তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য ইজি হবে ব্যাটসম্যানদের জন্য। আর পাওয়ার প্লে প্রথমটা কাজে লাগানোই অবশ্যই উচিত। এই কারণে আমি বলছি যদি প্রথম পাওয়ার প্লে 1 থেকে 10 ওভারের ভিতরে যদি ভালো একটি স্টার্ট দিতে পারে, 1 উইকেটের বিনিময়ে যদি 17 রানের কাছাকাছি গিয়ে আমরা ছুতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে খেলাটা বাংলাদেশের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। এবং 1 সপ্তাহ আগে বাংলাদেশ শেষ ব্যাট করেছিল গত শনিবারে, আজকে আরেক শনিবার, মাঝে ব্যাট করার সুযোগ হয়নি। তো রানে মুশফিক প্রথম ওয়ানডেতে যেহেতু ক্লিক করেননি, মুশফিকের কাছ থেকে একটু বাড়তি দায়িত্বশীলতার প্রত্যাশা কিনা আপনার কাছে, যেহেতু সাকিব তামিম রানে আছে? না, বরাবরই আমাদের ব্যাকবোন অফ বাংলাদেশ, সবাই তামিম ড্যাশিং প্লেয়ার, সাকিব ড্রাফটিং প্লেয়ার। তো মুশফিককে বরাবরই আমাদের টেস্ট বলেন, ওয়ানডে বলেন, টি20 আমরা আশা করতেই পারি। কিন্তু অবশ্যই আমি একটু অ্যাড করি, ওরা কত রানে শেষ করে এটা ভেরি ইম্পর্টেন্ট। কেন আমাদের যে ব্যাটসম্যান, আমরা যদি উইকেটে থাকি, ওরা হয়তো, আমি জানি না, উইকেট এখন একটু মনে হচ্ছে বল ফেসে আসছে, যা আমরা লাইভ দেখছি। যদি উইকেট সকালের মতো বা এরকমও থাকে, যদি বাংলাদেশের যে ব্যাটসম্যান, যদি আমার মনে হয় যে প্রথম যদি অ্যাডভান্টেজ নিয়ে ফেলে, ভেরি গুড। যদি ওরা বড় রান করে, তারপর যদি বাংলাদেশ গ্রাফ করে, যে টাইপের ব্যাটিং করে বাংলাদেশ, আমার আশা করি যে বাংলাদেশের ওই যে রানে বল নেওয়া ইজি হবে লাস্ট 10 ওভারে, বা 8 করে যদি দরকার হয়, বাংলাদেশ যদি উইকেট থাকে হাতে, 8-9 করে বাংলাদেশ যে টাইপের ব্যাটিং লাইন আপ বা যে টাইপের অ্যাটাকিং খেলে, এটা সম্ভব। এই জন্য প্যানিক হওয়া যাবে না, উইকেটে থাকতে হবে, উইকেট নিয়ে ঢুকতে হবে লাস্ট 10 ওভার। বাবা, আপনি কি ইতিহাস গড়া ছাড়া অন্য কিছু ভাবতে পারেন কি? আসলে আমাদের হারাবার কিছু না, দেখেন আমরা এখন পেতে গেছি এবং আমরা অলমোস্ট পাওয়ার কাছাকাছি, 85% আমরা অন দ্য ওয়ে। তো আমার মনে হয় যে হ্যাঁ, এখন বল কিন্তু আমরা অনেক ভেরিয়েশন করছি। আপনি দেখেন বোলাররা কিন্তু বুঝে ফেলেছে যে কেমনে বল করতে হবে, সো রান রেটটা কমে গেছে। আপনার বল স্লোয়ার করছে, এত জোরে করছে না, এটা একটা ভালো দিক। ইমপ্রুভ করছে যে হ্যাঁ, এখন রান রেটটা 150, একটা ভালো রান রেট চলে এসেছে। সো আমার মনে হয় যে ইনশাল্লাহ আমরা খুব ভালো জায়গায় আছি। ইতিহাস গড়া কি হবে কিনা? ইনশাল্লাহ, হ্যাঁ অবশ্যই, ইনশাল্লাহ আমরা জিতার জন্য গেছি ওখানে। আমি আশাবাদী, আমি সত্যি কথা আশাবাদী যে অবশ্যই ইতিহাস গড়া সম্ভব, যদি কিনা আমরা প্রথম ওয়ানডের মতো সব ডিপার্টমেন্টে যদি ভালো ক্লিক করতে পারি তাহলেই সম্ভব। ডেফিনেটলি। জয়েদ ভাই, আপনিও বললেন যে ইতিবাচক কথা, বাবু ভাইও বললেন এবং একই সঙ্গে অপি ভাই বললেন। দর্শক, আমরাও আশা করবো যে বাংলাদেশ দল আজকে সবার মনের আশা পূরণ করে শ্রীলঙ্কাতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজও জিতবে এবং ইতিহাস গড়বে। ধন্যবাদ আপনাদের তিনজনকেই, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। কাল হাজির হয়ে যাব নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।